অন্যদিকে সিএজি রিপোর্ট পেশ হতেই তৃণমূল জমানার যে আর্থিক পরিস্থিতি, মানে তৃণমূলের যে 15 বছর, সে 15 বছরে পশ্চিমবঙ্গের আর্থিক পরিস্থিতি কোন জায়গায় গিয়েছিল সেই বিষয় নিয়ে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি তোপ দেখেছেন। রিপোর্টে স্পষ্ট, বিগত তৃণমূল সরকারের আমলে ঋণ বাড়লেও সেই অর্থ উৎপাদনশীল বিনিয়োগে ঠিকমতো ব্যবহার করা হয়নি। উন্নয়নের ভিত্তি শুধু ঋণ নিয়ে ব্যয় বাড়ানো নয়, প্রকৃত উন্নয়নের জন্য প্রয়োজন আর্থিক শৃঙ্খলা, স্বচ্ছতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। বাংলার মানুষ তাদের আয় থেকে কর দেন উন্নয়নের জন্য, অপচয়ের জন্য নয়। তাই আজ সময় এসেছে এমন এক সরকারের, যে সরকার প্রতিটি টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করবে, দুর্নীতি অপচয়ের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে এবং উন্নয়নকে বাস্তবের মাটিতে পৌঁছে দেবে। সোশ্যাল মিডিয়ায় এভাবেই একথা লিখে পোস্ট করেছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। সিএজি রিপোর্ট পেশ হতেই তৃণমূল জমানার আর্থিক পরিস্থিতি নিয়ে তোপ দাগলেন শ্রমিক ভট্টাচার্য। বিধানসভায় গতকালই সিএজি রিপোর্ট প্রকাশ করেন অর্থমন্ত্রী, আর এই বিষয়ে বিধানসভায় বিশেষ অধিবেশন ডাকা হবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। সংবিধানে কন্ট্রোলার এবং অডিটর জেনারেলের রিপোর্টটা একটা সাংবিধানিক গুরুত্ব আছে, আর সেটা সব সরকারের দায়িত্ব যে এটাকে বিধানসভার পেশ করা। কোনো জানা এবং অজানা কারণে গত কয়েক বছর ধরে এই সিএজি রিপোর্টগুলো আমাদের বিধানসভাতে পেশ করা হয়নি। এটা একটা বড় সাংবিধানিক ল্যাপস। এই রিপোর্টগুলো হয়তো দেখে আপনারা হয়তো বুঝতে পারবেন কেন আজকে পশ্চিমবঙ্গে আমাদের ডেফিসিটটা 8 লাখ কোটির বেশি। একটা স্পেশাল সেশন বসবে অ্যাসেম্বলির, আর আমরা এটা নিয়ে চর্চা করব। এটা আমাদের সাংবিধানিক কর্তব্য। এদিকে ক্যাগ রিপোর্ট নিয়ে বিধানসভায় আলোচনার আগেই দুর্নীতি নিয়ে কালীঘাট তৃণমূলকে কাঠগড়ায় দাঁড় করালো ঋতব্রত তৃণমূল। বিরোধী দলনেতার অভিযোগ, আমফানের পর কেন্দ্র যে টাকা পাঠিয়েছিল সমপরিমাণ টাকা দুর্গতদের কাছে পৌঁছয়নি। কি অভিযোগ করেছেন, কি বলেছেন শুনুন। তৎকালীন সরকার আমফানের জন্য এনডিআরএফ এর থেকে 35,018 কোটি টাকা দাবি করেছিল। এনডিআরএফ বরাদ্দ করেছিল 5,414 কোটি টাকা। তার কারণ ছিল 50% টাকা অলরেডি এসডিআরএফ এর কাছে ছিল। এখন ক্যাগ রিপোর্ট বলছে যে এই যে এনডিআরএফ এস্টিমেট করেছিল 5,414 কোটি টাকা প্রয়োজন, রাজ্য লিখে পাঠালো 35,018 কোটি টাকা প্রয়োজন। ক্যাগ রিপোর্ট বলছে যে গোটাটাই এক্সাজারেটেড এবং আনরিয়ালিস্টিক, বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। এখন এই অতিরিক্ত টাকা কেম্যান আইল্যান্ডসে, ভানুয়াতুতুতে, মধ্যপ্রাচ্যে, ইউরোপে বাটপার চার্টার্ড মাফিয়ার প্লেন কেনবার জন্য, ব্যবহারের জন্য চেয়ে পাঠিয়েছিলেন কিনা আমরা জানি না। সঙ্গে রয়েছেন প্রতিনিধি সৌরভ গুহ। সৌরভের সঙ্গে কথা বলবো। সৌরভ, বিধানসভায় শাসক বনাম বিরোধীর লড়াই দেখা যেত, কিন্তু বর্তমানকাল দেখা যাচ্ছে বিরোধী ভার্সেস বিরোধী। কিন্তু ঋতব্রতর এই অভিযোগ, কোথাও তো কালীঘাট তৃণমূলের কাছে অস্বস্তির, একটা দুর্নীতি নয় একাধিক দুর্নীতির কথা তারা বলছে, এবং কাদের কাছ থেকে শুনছে না, কদিন আগে তারা যারা সহকর্মী ছিলেন, এটা তো কোথাও অস্বস্তি। তো বিধানসভায় পাল্টা কালীঘাট তৃণমূল কংগ্রেসের কি কৌশল হতে চলেছে এগুলোকে ডিফেন্ড করার জন্য? দেখো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে কথাগুলি বলছেন সেটা ক্যাগ রিপোর্টের ভিত্তিতে বলছেন, এবং তিনি কি বলছেন যে ক্যাগ রিপোর্ট, যেমনটা আমরা জানি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শাসনকাল তা নিয়ে ক্যাগ রিপোর্ট, সেই ক্যাগ রিপোর্ট প্লেস করা হয়েছে। আগামী দিনে বিধানসভা একটি বিশেষ অধিবেশন ডাকা হবে, সেই ক্যাগ রিপোর্ট নিয়ে আলোচনা করা হবে। এটা খুব অনুমান করা যাচ্ছে যে বিভিন্ন ত্রুটি, বিভিন্ন বিচ্যুতিগুলো নিয়ে বর্তমান শাসক পূর্বতন শাসককে কাঠগড়ায় দাঁড় করাবেন। কিন্তু তার আগে তুমি যেমনটা বললে
যে কালীঘাট বনাম ঋতব্রত শিবির, তৃণমূলের দুই শিবিরের লড়াই তুঙ্গে। একটা গুরুত্বপূর্ণ যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে অভিযোগগুলো করছেন তার দাবি যে এগুলো ক্যাগ রিপোর্টের যে কটি কাগজ বা যে কটি ডকুমেন্টস এখনো পর্যন্ত তাদের কাছে এসেছে তারই ভিত্তিতে কিন্তু তিনি এই কথা বলছেন। তিনি এই অভিযোগটা মন গড়া বা কোনো তার তরফ থেকে অভিযোগ না, তিনি বলছেন যে এটা ক্যাগ রিপোর্টের অভিযোগ এবং সেই অভিযোগকে তিনি তুলে ধরছেন। সেটা নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়দের কাছে অস্বস্তির কারণ হতে পারে। আমরা দোলা সেনকে এই বিষয়ে যখন জিজ্ঞাসা করেছি তিনি সরাসরি ব্যক্তি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের কথার উত্তর দেবেন না এই কথাটি বললেন। কিন্তু সৌরভ, তুমি যেটা আমাদের সঙ্গে থাকো। কালীঘাট তৃণমূল শিবিরের বৈশ্বনাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। বৈশ্বনাথ দা, ঋতব্রত শিবির মানে কদিন আগে আপনাদের যারা সহকর্মী তারা বলছেন যে আমপানের টাকা দুর্গতদের কাছে পৌঁছয়নি যতটা পৌঁছানোর কথা, বরং সেই অতিরিক্ত টাকাটা নাকি কেম্যান আইল্যান্ড বা ভানুয়াতুতে পাঠিয়েছে কালীঘাট তৃণমূল। এই সমস্ত বুজরুকি কথা যখন এ বলে তখন বোঝা যায় যে বিজেপির ব্রিফ নিয়েছে, বিজেপির হয়ে কথা বলছে, বিজেপির হয়ে তাবেদারি করার জন্য এই ধরনের কথা বলছে। ওরা তো চাটনৃত তো ওদের দিকেই রয়েছে। এই ধরনের মিথ্যা কথা বলে তাহলে ও এতদিন এখানে জাত সিম্বলে জিতলো, যে পার্টি সিম্বলে জিতলো, যে নেত্রীর ছবি দেখিয়ে জিতলো, যে সরকারের বদন্যতায়ও ছিল, সেইখানে দিয়ে আজকে উল্টো কথা বলছে, তো বোঝাই যাচ্ছে। যদি ওনার এই অভিযোগ, ঋতব্রতর এই অভিযোগ আপনি বলছেন যে সত্যি নয়, সত্যি যদি অভিযোগটা ভয়ানক অভিযোগ করছেন, যদি সত্যি না হয় তাহলে আপনাদের দিক থেকে কি পাল্টা কোনো পদক্ষেপ নেবেন এই অভিযোগের প্রেক্ষিতে? কারণ এটা তো ভয়ানক অভিযোগ। বাজে বাজে কথাও প্রতিদিন একটা করে বলে যাবে, তো কোটা আমরা যাক যেরকম ভাবে মোকাবিলা করার করছি। তো ও বিজেপির ব্রিফ নিয়েছে, চাটনৃত ওইদিকে গিয়ে এখন তো ওর যে সমস্ত ঘটনা আছে সে সমস্ত ঘটনাও তো সারফেসে এসছে। ওর নৈতিকতা, নৈতিক চরিত্র, অশ্লীল ভিডিও, কত কিছু আছে। প্রতিদিন তো ও তো নিজে সেগুলোর উত্তর দিতে পারে না, খালি কাদা ছড়াছড়ি চেষ্টা করছে। ওর মিথ্যা কথার কোনো দাম আছে বলে আমার মনে হয় না। ভিত্তিহীন সমস্ত কথায় কোনো মানে হয়। বেশ, অনেক ধন্যবাদ। আমরা ঋতব্রতর আরো একটা বক্তব্য শোনাবো, তারপর আমরা সৌরভের সঙ্গে কথা বলছি। ঋতব্রতর আরো একটা বক্তব্য এসেছে ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত অভিযোগ, শুনি। বেনিফিশিয়ারি লিস্টে তো অ্যাকাউন্ট নম্বর থাকে, ডিরেক্ট ট্রান্সফার হবে, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে, ডিবিটি হবে। এবার যে লিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছেন, ভাউচার এবং ব্যাংক রেকর্ড মিলছে না। ভাউচার এবং ব্যাংক রেকর্ডের সঙ্গে রাজ্য সরকারের দেওয়া কোনো মিল নেই। কোন কোন জেলায়? দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। কোনো হিসেব পাওয়া যাচ্ছে না। কতগুলো কেস? 1,44,175টা কেস। বেনিফিশিয়ারি লিস্টের সঙ্গে ব্যাংকের নাম্বার মিলছে না। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌরভ ঘোষ। সৌরভ, তুমি যে বিষয়টা বলছিলে তার সঙ্গে একটা সংযোজন করতে চাইবো যে এই যে জেলাগুলোর নাম বললো, গুরুত্বপূর্ণ জেলা দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং নদিয়া, এইগুলোর একটা গুরুত্ব অবশ্যই ভোটের অঙ্কে তো রয়েছে। দেখো, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি তো অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং কালীঘাট শিবিরকে একের পর এক আক্রমণে বিদ্ধ করছেন, এটা নতুন কথা নয়। বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের বক্তব্য তো আমরা শুনলাম, তিনি বলছেন গোটাটাই কুৎসা। কিন্তু এখানে একটা জিনিস মনে রাখা, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় হাতিয়ার করছেন ক্যাগ রিপোর্টকে। এটা তার কোনো নিজের অনুসন্ধান থেকে আসা কোনো অভিযোগ নয়। তিনি বলছেন ক্যাগ রিপোর্ট এগুলো আছে এবং এই ক্যাগ রিপোর্ট প্লেস হলে পরেই কিন্তু আর স্পষ্ট হবে। যেটা বিজেপি কালীঘাট তৃণমূল কংগ্রেস বা তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আক্রমণ করবেন এটাই এক্সপেক্টেড ছিল, সেই আক্রমণটাই এখন শানাচ্ছে ঋতব্রত শিবির। এটা যেমন একটা দিক, অন্যদিকে যে অভিযোগগুলো তিনি করছেন সেটা কিন্তু ক্যাগ রিপোর্টে রয়েছে এবং ক্যাগ রিপোর্টে এগুলো যদি আসে এবং তা যদি বিধানসভায় আলোচনা হয় অধিবেশনে, নিঃসন্দেহে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের এই শাসনকালের পরিপ্রেক্ষিতে নিঃসন্দেহে কালীঘাট শিবিরের ওপর একটা কিন্তু চাপ তৈরি হবেই। এবং পূর্ব মেদিনীপুর সেটাও খুব গুরুত্বপূর্ণ জেলা এবং দক্ষিণ 24 পরগনাও খুব গুরুত্বপূর্ণ জেলা।
একদম, অনেক ধন্যবাদ সৌরভ। অর্থাৎ সৌরভের বক্তব্য পরিষ্কার যে ক্যাগ রিপোর্ট, মানে যেটা বিজেপি শাসিত রাজ্য সরকার যে ক্যাগ রিপোর্ট তৈরি করেছে, সেই ক্যাগ রিপোর্টের পরিপ্রেক্ষিতে ঋতব্রতর এই ভয়ানক বক্তব্যগুলো উঠে এসেছে। অর্থাৎ যখন এই ক্যাগ রিপোর্ট বিধানসভার অন্দরে পেশ করা হবে, তখন কতটা শাসক বিরোধী লড়াই বা যুদ্ধ দেখা যাবে তা বলার অপেক্ষা রাখে না, কিন্তু কোথাও কি সেখানে বিরোধী বনাম বিরোধী সেই দ্বৈরথ দেখা যেতে পারে? সেই ছবি অবশ্যই আমরা আগামী দিনে দেখতেই পাবো। ধন্যবাদ সৌরভ। এবার আপনাদের দেখাবো ভোল বদলেও কিভাবে শেষ রক্ষা হলো না। একমুখ দাড়ি গজিয়ে ফেলেছিলেন কিন্তু পুলিশের সেন দৃষ্টি এড়াতে পারলেন না। তৃণমূলের উপপ্রধান, পঞ্চায়েতের উপপ্রধান, তিনি সরকারি ত্রাণ লুটে অভিযুক্ত, তার বিরুদ্ধে গুচ্ছ অভিযোগ ছিল, তোলাবাজির অভিযোগও ছিল তার বিরুদ্ধে। অবশেষে তাকে গ্রেপ্তার করলো পুলিশ। ভোল বদলে একমুখ দাড়ি রেখেও কোনো লাভ হলো না। 1.5 মাস ফেরার থাকার পর গ্রেপ্তার পোলবার আকনা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান নির্মল ঘোষ। আশিক আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে টেলিফোনে। আশিক, বোঝাই যাচ্ছে তৃণমূল উপপ্রধান তিনি চেয়েছিলেন ভোল বদলে পুলিশের চোখে ফাঁকি দিতে, কিন্তু শেষ রক্ষা হলো না। একেবারেই দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে পোলবার আকনা যে গ্রাম পঞ্চায়েত রয়েছে, সেই আকনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নির্মল ঘোষ, তিনি দীর্ঘদিন ধরেই ফেরার ছিলেন। তার বিরুদ্ধে অভিযোগ ছিল গত 14ই জুন তারিখে তার বিরুদ্ধে অভিযোগ করা হয় পোলবা থানায়, এবং যে অভিযোগ করা হয় যে তোলাবাজি সহ টাকা আত্মসাৎ, ত্রাণ সামগ্রী আত্মসাৎ সহ একাধিক অভিযোগ করা হয়েছিল। এবং সেই সময় পুলিশ কিন্তু তার বাড়িতে গিয়ে তল্লাশি চালায়, এবং তল্লাশি চালানোর পর একাধিক সরকারি ত্রাণ সামগ্রী সেখান থেকে উদ্ধার হয়। এবং সেই ঘটনার তদন্ত করতে করতেই কিন্তু গতকালকে পুলিশ তার খোঁজ পায় তার এক দূর সম্পর্কের আত্মীয়র বাড়িতে। তিনি শ্যামনগরে ছিলেন এবং সেখান থেকেই তাকে গ্রেফতার করে আনে পোলবা থানার পুলিশ। নিজের চেহারাও বদলাননি, নিজের ঠিকানাও পাল্টে ফেলেছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। ধন্যবাদ আশিক। বাজি, কাটমানি নেওয়া, এরকম নানাবিধ অভিযোগ ছিল। সেই অভিযোগে বাঁকুড়া থেকে তৃণমূল কংগ্রেস নেতাকে গ্রেফতার করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। যেটা জানা যাচ্ছে, গত পঞ্চায়েত ভোটে বিজেপি বিধায়কের গাড়িতে হামলায় অভিযোগে ধৃত এই ব্যক্তি এলাকায় দাদাগিরি, তোলাবাজি থেকে বিভিন্ন সরকারি প্রকল্পে কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে বারাণসী গড়াইয়ের বিরুদ্ধে। ওনার নাম বারাণসী গড়াই। গতকাল বাঁকুড়ার শালতোড়া থানার পাবড়া মোড় থেকে ওই তৃণমূল নেতাকে আটক করে শালতোড়া থানার পুলিশ। দীর্ঘ জিজ্ঞাসাবাদের পর তাকে গ্রেফতার করা হয়। হুমকি ও তোলাবাজির অভিযোগে হাওড়ায় তৃণমূল নেতা সুভাষ রায়কে গ্রেফতার করা হয়েছে। চামরাইল পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুভাষ রায়কে গ্রেফতার করেছে লিলুয়া থানার পুলিশ। 2021 সালে ভোট পরবর্তী হিংসার ঘটনায় এবং একাধিক দুর্নীতি, হুমকি আর তোলাবাজির অভিযোগ তার বিরুদ্ধে। পুলিশের সূত্রের যা খবর, রবিবার ভোরে তার বাড়িতে অভিযান চালিয়ে প্রথমে আটক করে পরে গ্রেফতার করা হয়। এখন তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতাদের গ্রেপ্তারের যে সংখ্যাটা না, সেটা থামার কোনো নাম নেই। এবার তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার হতে হলো পুরুলিয়ার প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি কিরিটি আচার্যকে। জমি জালিয়াতি এবং তোলাবাজি সহ একাধিক অভিযোগ তার বিরুদ্ধেও রয়েছে, যেমন এর আগে যাবতীয় তৃণমূল নেতা যারা গ্রেপ্তার হয়েছে তাদের বিরুদ্ধে ছিল। পাড়া থানার পুলিশ তাকে গ্রেপ্তার করে, আজ রঘুনাথপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। ওরা নিশ্চয়ই ওই ভালোর দিকে যাওয়ার বা বিজেপিতে যাওয়ার সুযোগ পায়নি, কারণ এই ধরনের ঘটনার বহু লোক তারা তো দল বদলে নিয়ে ভালো সেজে যাচ্ছে। বড় বড় নেতা যেগুলো চুরি করে ফাঁক করে দিল, সেগুলো নয় বিজেপিতে যাচ্ছে, নইলে বিজেপি তৈরি করে দেয়া বালিশ শিবিরে যাচ্ছে। আপনি কোথায় গ্রাম পঞ্চায়েত, কোথায় এই 4টে চিটিংবাজ, 4টে প্রতারককে ধরছেন, আর বড়গুলোকে তো আপনারাই কোলে বসিয়ে দোল খাওয়াচ্ছেন। কলকাতার আরো এক বড় পুজো হাতছাড়া তৃণমূল কংগ্রেসের। এবার চক্রবেড়িয়ার পুজো থেকে মমতা স্নেহভাজন অসীম বসুকে ছেটে ফেললেন আয়োজকরা। তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর অসীমের বিরুদ্ধে পুজোকে কুক্ষিগত করার অভিযোগ তুলেছে বিজেপি। বদলের বাংলায় এবার চক্রবেড়িয়ার থিম পদ্মদিঘির ঘাটে।
গত 4 মে রাজ্য হাতছাড়া হয়েছে। রাজ্য হাতছাড়া হতেই তৃণমূল কাউন্সিলরদের হাতছাড়া হয়েছে একাধিক বোর্ড, এমনকি কাউন্সিলররা একে একে পদত্যাগ করেছেন। এবার বিগত তৃণমূল কাউন্সিলর অসীম বসু, যিনি 70 নম্বর ওয়ার্ডে শুধু কাউন্সিলরই ছিলেন না, মেয়র পারিষদ ছিলেন বিগত যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার অন্যতম ঘনিষ্ঠ এবং স্নেহভাজন, সেই অসীম বসুর হাতছাড়া হলো চক্রবেড়িয়া সর্বজনীনের পুজো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিধানসভা ভবানীপুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই চক্রবেড়িয়া সর্বজনীন, যে পুজোতে বিগত যিনি মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এখানে উদ্বোধন করতেন এবং ঠিক রাস্তায় দাঁড়িয়ে তিনি এখানকার মানুষদের সঙ্গে ডান্ডিয়া নাচ নাচতেন। সেই পুজো এবার হাতছাড়া হয়ে গেল। পুজো এবার দায়িত্ব নিলেন এলাকার বাসিন্দারা, এমনই দাবি এবারের আয়োজকদের। এবং দেখা যাচ্ছে রবিবার সকাল পুজোর যে খুঁটি পুজো হলো তার সেখানে উপস্থিত হয়েছেন এলাকার বাসিন্দারা এবং তারা যারা দাবি করলেন যে এই পদ্মদিঘির ঘাটে যে তাদের যে থিম, সেই পুজোতে প্রত্যেকে উপস্থিত থাকছেন, মানুষ উপস্থিত থাকছেন, সাধারণ মানুষ উপস্থিত থাকছেন, যারা এতদিন থাকতে পারতেন না, আসতে পারতেন না, তারা পর্যন্ত উপস্থিত থাকছেন। কারণ এই পুজোয় এবার সাধারণ মানুষের অংশগ্রহণ সবথেকে বেশি থাকবে। স্বাভাবিকভাবেই রাজনৈতিকভাবে যদি দেখা যায় তাহলে একদিকে যেরকম বিগত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম স্নেহভাজন অসীম বসুর হাতছাড়া হলো এই পুজো, একই সঙ্গে এলাকার মানুষের অংশগ্রহণ অনেকটাই বাড়ল বলেই দাবি এবারের আয়োজকদের। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, TV9 বাংলা, চক্রবেড়িয়া, ভবানীপুর। একদম ভারতীয় জনতা পার্টি সরকারে আসার পর সেটাই মানুষকে এনশিওর করেছে, সবাইকে বলেছে ভয় আউট ভরসা ইন, মানুষ সেটা ভরসা করেছে। দেখতে পাচ্ছেন আজকে এনারাই ছিল পুজোটার সাথে, যেখানে সব ভবানীপুরের এই এলাকারই লোকজন, এদেরকে বিতাড়িত করে দিয়েছিল। এটা মানে নিজেদের সব কবজায় সব কিছু রাখবে, ডান্ডিয়া নাচ করছে, রাজ্য ভেসে যাচ্ছে। তো সেটা এবার হবে না। এখানকার যারা স্থানীয় বাসিন্দা তারাই এগিয়ে এসছে, সবাইকে সাথে নিয়ে আনন্দের সাথে ধুমধামের সাথে আরও ভালোভাবে পুজো হবে। আমি সরে গেলাম কারণ আমার মনে হয়েছে যে কোনো জায়গায় দেখুন সবসময় সম্মানটা একটা বড় জিনিস একটা মানুষের, যে একটা পুজো করছি, মায়ের আরাধনা করব, সকলকে নিয়ে করব, সেই জায়গা থেকে যদি কারুর কোনো জায়গায় মনে হয় যে না একটু অন্যরকম হলে ভালো হয়, আমি সেই জায়গাটা দিয়েছি। আমি নিশ্চিতভাবে আছি চক্রবেড়িয়ার সঙ্গে। চক্রবেড়িয়া যে কোনো জায়গায় দরকার হবে আমি বলেওছি যে নিশ্চিতভাবে তারা ভালো করে পুজো করুক এবং আমিও তাদের সঙ্গেই ছিলাম, আছি, থাকবো। যে দীর্ঘ বছর ধরে যার হাতে এই পুজোটা ছিল, মানে যে একাধিপত্য করে রেখেছিল, হ্যাঁ, ক্লাব আটকে রেখেছিল এবং প্রত্যেকটি পল্লীবাসী বঞ্চিত ছিল এই পুজোর থেকে। আজকে আমি তো অবাক হয়ে গেছি, আমার ভেতরের আনন্দ আমি সেটাকে বহিঃপ্রকাশ করতে পারছি না। আমি দেখেছি প্রত্যেকটি মাতৃশক্তি, বাচ্চার থেকে বলুন এবং বুড়োরা বলুন, বয়োজ্যেষ্ঠ সিনিয়র যারা কোনোদিন জানলায় দাঁড়িয়েও দেখতেন না, আজকে তারা মাঠে, আজকে তারা খুঁটির সঙ্গে, এবং তারা এতই আনন্দ যে তাদের চোখে যে জল ছলছল করছে।